I, Dr. Abu Ahsan, Head Department of Surgery of Ad-Din Sokina Women's Medical College, Joshore, now in front of my final year examining students to discuss regarding diabetic food. Now, motor neuropathy, how it helps. Motor neuropathy যখন থাকছে patient suffers from sensory neuropathy as well as motor neuropathy. As a result, happens due to motor neuropathy, there is weakness and wasting of the intrinsic muscles of the foot. Due to motor neuropathy, there is weakness in the intrinsic muscles of the foot. Not only weakness, also the muscles become somewhat wasting. As a result, যখন ইন্ট্রিনসিক মাসেলগুলোকে উইকনেস এবং ওয়াস্টিং হয়ে যাচ্ছে, তখনও পেশেন্ট যখন মুভ করছে তখন কি দাঁড়াচ্ছে, একটা পায়ের ভিতরে একটা ফুট ডিফর্মিটি ডেভেলপ করছে, ফুটটা বিকাম ডিফর্মড। অ্যান্ড কী ধরনের ডিফর্মিটিটা আসে? ইউজুয়ালি দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ ক্ল টোজ, বিউনিয়ন্স, নেইল ডিফর্মিটি আসতে পারে, ডিফর্মিটিস ফ্রম প্রিভিয়াস ট্রমা অর সার্জারি, অ্যাঙ্কেল ইকুইনাস হতে পারে, চারকোট ফুট হতে পারে, অথবা হ্যামার টো হতে পারে। দিস টাইপ অফ ডিফর্মিটিস ক্যান অ্যারাইজ, and as a result of such type of deformities, patient have accommodate a abnormal gait, and due to this abnormal gait, ultimately there develops the ulceration in the deformed foot, How the autonomic neuropathy helps in the development of diabetic foot. Due to autonomic neuropathy, আমরা জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেমটা ইজ রেসপন্সিবল ফর সাম glandular functions, and due to autonomic neuropathy, there is decreased sweating in the affected area. As a result, কি হচ্ছে, the skin become dry and brittle হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কিনটা খসখসে এবং শুকনা হয়ে যাচ্ছে, ড্রাই অ্যান্ড ব্রিটেলড হয়ে যাচ্ছে। অ্যাজ এ রিজাল্ট, ডিউ টু প্রেশার, এই ড্রাই স্কিন অ্যান্ড ব্রিটেলড স্কিনের ওখানে ফিসার অথবা ক্রাক সৃষ্টি হয়, এবং এই যখনই ফিসার অথবা ক্রাক সৃষ্টি হয়, সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় অ্যান্ড আলটিমেটলি আলসারেশন হচ্ছে। তাহলে নিউরোপ্যাথি, সেন্সরি, মোটর অ্যান্ড অটোনমিক, এই তিনভাবে আলসার ফর্মেশনটা করছে। নেক্সট থিং আসছে, নিউরোপ্যাথির পরে আসছে ভাস্কুলোপ্যাথি। হাউ দি ভাস্কুলোপ্যাথি হেল্পস ইন দি ফর্মেশন অফ ডায়াবেটিক আলসার? ইন দি ডায়াবেটিক পেশেন্ট দেয়ার ইজ এ ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এনজিওপ্যাথি। ডায়াবেটিসের কারণের জন্য ওই পেশেন্টের পায়ে দেয়ার ইজ ম্যাক্রো এবং মাইক্রো এনজিওপ্যাথি হচ্ছে। তো ম্যাক্রো এনজিওপ্যাথির কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দি লার্জ আর্টারিজ হচ্ছে, আর মাইক্রো এনজিওপ্যাথির কারণে ইনক্রিজ থিকনেস অফ দি বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড এন্ডোথেলিয়াল প্রলিফারেশন হচ্ছে, অ্যান্ড ক্যাপিলারি ড্যামেজ হচ্ছে। অ্যাজ এ রিজাল্ট কী আসছে, দেয়ার ইজ ডিক্রিজড ব্লাড ফ্লো। অ্যাজ এ রিজাল্ট অফ ডিক্রিজড ব্লাড ফ্লো, দেয়ার ইজ পুয়ার অ্যান্টিবায়োটিক পেনিট্রেশন, অ্যান্ড অ্যাজ এ রিজাল্ট দেয়ার ইজ পুয়ার উন্ড হিলিং। তাহলে ভাস্কুলোপ্যাথিও অলসো আমাদেরকে হেল্প করছে ডেভেলপ দি আলসারেশন। অ্যান্ড লাস্টলি ইমিউন ডিসফাংশন হলে কী হচ্ছে, ইমিউন ডিসফাংশন আমাদের কী করছে, ইম্পেয়ার্ড ডিফেন্স এগেনস্ট দি অর্গানিজমস। যখন অর্গানিজমগুলো আমাদের বডিতে অ্যাটাক করছে, তখন আমাদের বডি ইমিউন যদি সাফিসিয়েন্টলি তাদেরকে অ্যাটাক করতে না পারে, তাহলে কি হবে, দিস ইম্পেয়ার্ড ডিফেন্স মেকানিজম নিয়ে আলসার উইল প্রোগ্রেস র্যাপিডলি। দিজ আর দি প্যাথোজেনেসিস হাউ ফর দি ডায়াবেটিক ফুড আলসার্স। নাও আমরা প্যাথোজেনেসিস যখন জেনেছি, নাও উই শুড হ্যাভ টু থিঙ্ক সামথিং ফর দি ক্লিনিক্যাল ফিচার্স অফ দি ডায়াবেটিক ফুড। আমরা বলেছি যে এখানে নিউরোপ্যাথিক ফুড আছে, ইস্কেমিক ফুড আছে। সো যখন এটা নিউরোপ্যাথিক ফুড হচ্ছে, দ্যাট ইজ যেখানে নিউরোলজিক্যাল প্রবলেমটা ডমিনেন্ট, সেক্ষেত্রে আমরা পেশেন্টের সিমটমটা কি পাবো, দি ফুড হ্যাজ ডিমিনিশড দি সেন্সেশন। পেশেন্ট যখন আসলো, তখন যদি আমরা তাকে এক্সামিন করি, দেখব পেশেন্টের লোয়ার অ্যাফেক্টেড সাইডে তার হি হ্যাজ ডিমিনিশড সেন্সেশন।
দি ফুড হ্যাজ ডিমিনিশড সেন্সেশন, যদি আমরা তখন পালপেট করতে যাই, অবভিয়াসলি দি অ্যাফেক্টেড সাইড উইল বি ওয়ার্ম উইথ ইনট্যাক্ট অ্যান্ড বাউন্ডিং পালস, কারণ এখানে নিউরোপ্যাথি ইজ দি কজ। সো সেখানে সেন্সেশন ডিমিনিশড পেয়েছি, কিন্তু আমরা সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনে কোনো প্রবলেম পাচ্ছি না। অ্যাজ এ রেজাল্ট দি অ্যাফেক্টেড সাইড ইজ ওয়ার্ম অ্যান্ড ইনট্যাক্ট এবং বাউন্ডিং পালস, আমরা পেরিফেরাল পালস সেখানে পাবো। এবং একটা আলসার অবভিয়াসলি পাবো। দি আলসার শুড বি প্রেশার পয়েন্ট অন প্লান্টার সারফেস। যদি আলসারটা প্লান্টার সারফেস অফ দি ফুড হয়ে থাকে তাহলে ওভার দি প্রেশার পয়েন্টে থাকবে, আর যদি ডরসাম সারফেসে হয়ে থাকে তাহলে স্ট্রেস এরিয়ায় একটা আলসার আমরা পাবো। দিস আলসার অফেন preceded by callus formation. This ulcer is often preceded by callus formation, and ulcers can secondarily be infected, quickly leads to cellulitis, abscess formation and osteomyelitis. Sepsis may complicate resulting in gangrene. তাহলে নিউরোপ্যাথিক ফুড হলে আমরা তাকে যদি এক্সামিন করি, ফুডে কোনো সেন্সেশন পাবো না, বাট টেম্পারেচার অলরাইট থাকবে, বরং একটু বেশি থাকবে, পালস আমরা ফুল ভলিউম পালস পাবো, আর যদি আলসারটা থাকে প্লান্টার সারফেসে থাকবে অ্যান্ড অথবা ডরসাল সারফেসে থাকবে। এবং এই যে আলসারটা থাকছে এটাকে সাধারণত এর আগে আলসারটা ডেভেলপমেন্টের আগে সেখানে একটা ক্যালাস ফর্মেশন হয়েছিল এবং সেখান থেকে স্কিন ব্রেক করে আলসারটা হয়েছে, এবং এটা সেকেন্ডারিলি ইনফেক্টেড উইথ ব্যাকটেরিয়া অ্যান্ড ইজিলি ইট মে দেয়ার মে বি ডেভেলপ সেপসিস অ্যান্ড কমপ্লিকেটস রিজাল্টিং ইন গ্যাংগ্রিন, বিকজ আওয়ার পেশেন্ট ইজ অলওয়েজ এট হাইপারগ্লাইসেমিক স্টেজে থাকে। আর নিউরোপ্যাথিক ফুডে কী হয়েছে, ইট ইজ প্রিসিডিং বাই ক্যালাস, বাট ইস্কেমিক ফুডে অ্যাবসেন্স অফ ক্যালাস ইজ দি ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে এখানে কিন্তু কোনো ক্যালাস ফর্মেশনটা হয় না, ইটস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার, অ্যান্ড গ্যাংগ্রিন মে বি প্রেজেন্ট, অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল টু আইডেন্টিফাই দি ক্রিটিক্যাল ইস্কেমিয়া। এবং এই যে ইস্কিমিয়াটা যদি ক্রিটিক্যাল হয় আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে, ইট হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক পিঙ্ক কালার, পেইনফুল, পালসলেস অ্যান্ড কোল্ড ফুড। হোয়াই ইট ইজ পেনফুল? বিকজ এখানে নার্ভ সাপ্লাই ইজ নট সো ড্যামেজড, সো সেখানে পেন সেন্সেশন থাকছে। তারপরে কি হচ্ছে, পালসলেস কেন হচ্ছে, যেহেতু এটা ইস্কেমিক, সো এখানে পালস থাকছে না। অ্যান্ড কোল্ড কেন হচ্ছে, যেহেতু কোনো ব্লাড সাপ্লাইটা তার নাই, সেই জন্য এটা কোল্ড। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো? আমরা ক্লিনিক্যালি এটাকে বুঝতে পারবো whether this is due to ischemia or due to neuropathic food. নাও আমাদের এখান থেকে আমরা ক্লাসিফিকেশনটাকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে নাও উই হ্যাভ দি অপশান টু গো ফর ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, সো আমাদেরকে এটা মাথায় নিয়ে আমাদেরকে ম্যানেজমেন্টের দিকে যাইতে হবে। অ্যান্ড আমাদেরকে সাধারণত 5টা স্টেপে আমরা এটাকে ম্যানেজমেন্টটাকে 5টা স্টেপে ভাগ করেছি, নট স্টেজ, আই এম সরি, 5 স্টেপস ফর দি পেশেন্ট ম্যানেজমেন্ট। নাম্বার 1 মেকানিক্যাল কন্ট্রোল, নাম্বার 2 মেটাবলিক কন্ট্রোল, নাম্বার 3 মাইক্রোবায়োলজিক্যাল কন্ট্রোল, নাম্বার 4 ভাস্কুলার ম্যানেজমেন্ট, অ্যান্ড নাম্বার 5 ইজ এডুকেশন। তোমাদের কাছে মনে হতে পারে যে একটা গ্যাংগ্রিন হয়েছে, সেটা ম্যানেজমেন্টের জন্য এডুকেশনটা কী দরকার? ইয়েস, অবভিয়াসলি প্রয়োজন আছে। লেট মি কাম টু দ্যাট পয়েন্ট। তো দেয়ার ইজ 5 অ্যাসপেক্টস ফর দি পেশেন্ট ম্যানেজমেন্ট অফ এ কেস অফ ডায়াবেটিক ফুড। নাম্বার 1 মেকানিক্যাল কন্ট্রোল, নাম্বার 2 মেটাবলিক কন্ট্রোল, নাম্বার 3 microbiological control, number 4 vascular management, and number 5 is the education. Now before going to apply treatment, আমাদেরকে we need some investigations to complete. The investigations should to complete is, first of all we should to check the blood sugar, and we should have to control blood sugar first, that is glycemic control is a must. Then we may have the option to take the wound swab and tissue biopsy for microscopical and bacterial culture. যদি আমরা ব্যাকটেরিয়ার কালচার করে যে কোনো ব্যাকটেরিয়ার কোনো অস্তিত্ব পেতে পারি, তাদের সেন্সিটিভিটি জানতে পারি, ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ইভেন্টস। নেক্সট থিং, যে ডপলার স্টাডি করতে হবে টু
to see the condition of the vessels. There may be need for X-ray of the part to show the bony conditions, whether there is any osteomyelitis or not. And number 5 thing is we may have to perform the angiogram if possible. তাহলে এনজিওগ্রাম করলে আমরা কোন জায়গা থেকে ভেসেলটা অফলোড হয়ে গিয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। অ্যান্ড এডিশনালি আমাদের একটু ইসিজি করার প্রয়োজন হতে পারে ফর দি কার্ডিয়াক ফাংশন টেস্ট করার জন্য। চেস্ট এক্সরে করা যেতে পারে, যেগুলো হচ্ছে রুটিন টেস্ট। তাহলে আমাদের যদি ট্রিটমেন্টের আগে উই নিড সাম ইনভেস্টিগেশন, যেটা আমরা বললাম, এই ইনভেস্টিগেশনগুলোর পরে আমাদেরকে উই শুড টু স্টার্ট দি ট্রিটমেন্ট। অ্যান্ড রিগার্ডিং দি ট্রিটমেন্ট, it is multidisciplinary treatment, যেহেতু এটা মাল্টিফ্যাক্টরাল ডিজিজ, so its management should be multidisciplinary. First thing is medical, যেখানে আমাদের কি করতে হবে, we need a good glycemic control. Without the control of glycemia আমাদের পক্ষে ডায়াবেটিসের ফুডের ট্রিটমেন্ট করা, ডায়াবেটিক ফুডের ট্রিটমেন্ট করা ইজ মানে এটা দুঃস্বপ্ন মতো। নেক্সট থিং, কন্ট্রোল অফ দি কোমরবিডিটিস, যদি এই পেশেন্টে কোনো কোমরবিডিটি থেকে থাকে দ্যাট শুড বি কন্ট্রোল। অ্যান্ড কন্ট্রোল অফ ইনফেকশান। নাও অ্যাকর্ডিং টু দি আমরা যেটা ওয়াগনার্স যে গ্রেড করেছিলাম, অ্যাকর্ডিং টু দি ওয়াগনার্স গ্রেড 0, যদি পেশেন্টে আমরা পেয়ে থাকি যে ওয়াগনার্স গ্রেড 0তে যদি পেয়ে থাকি, তাহলে আমরা বলবো ফুড অ্যাট রিস্ক। সেক্ষেত্রে ডিটারমাইন দি রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড ট্রিট দ্য রিস্ক ফ্যাক্টরস। অবজার্ভ প্রিভেন্টিভ মেজার্স, দেন প্রোফাইল্যাক্টিক বাইপাস সার্জারি করা যেতে পারে যদি আমরা এক্ষেত্রে কোনো এনজিওগ্রাম করে কোনো ভেসেল ব্লকেজ পেয়ে থাকি বা ভেসেলকে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে কোনো ব্লক হয়ে যেয়ে থাকে, তাহলে উই হ্যাভ দি অপশান টু বাইপাস দিস ভেসেল। যদি আমরা বাইপাস করে দিতে পারি তাহলে ডিস্টাল পোর্শনের সার্কুলেশন এডিকুয়েট হবে, সেক্ষেত্রে হয়তো আমরা গ্যাংগ্রিনটাকে প্রিভেন্ট করতে পারবো। যদি সেখানে কোনো অস্টিওমাইলিটিস হয়ে থাকে দ্যাট শুড বি কারেক্টেড, বিকজ তাহলে আপনার কী হবে, লিম্বে কোনো ডিফর্মিটিটা আসবে না। আর যদি ওয়াগনার্স ক্লাসিফিকেশান 1 and 2 এর মধ্যে থেকে থাকে, দ্যাট ইজ দেয়ার ইজ আলসার বাট সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ আলসার, 2 ধরনের আলসার হয়েছে, সেক্ষেত্রে আমাদের কী অপশান থাকবে, ডিব্রাইভমেন্ট করতে হবে অ্যান্ড ড্রেসিং করতে হবে। ডিব্রাইভমেন্ট অফ দি ডেড টিস্যুস and regular dressing with antibacterial solutions. Then we have to use prophylactic antibiotics, and at a stage when wound is in healing stage, then we may need for skin grafting, because there is a major portion of the tissue become damaged, so to cover it we may need skin grafting or flap cover. তাহলে যদি ওয়াগনার গ্রেড 1 অথবা 2তে থাকে আমাদের পেশেন্ট, তাহলে আমরা ধরে নিব যে এখানে আলসার আছে, এটা সুপারফিশিয়াল অথবা ডিপ। আমরা আগেই বলেছি ওয়াগনার ক্লাসিফিকেশান 1-এর ভিতরে কী অবস্থা থাকে, ওয়াগনার ক্লাসিফিকেশান গ্রেডের 2-র ভিতরে কী থাকে। নাও এক্ষেত্রে আমাদের করণীয় হবে কি, ফার্স্ট অফ অল উই নিড টু ডিব্রাইভমেন্ট অফ দি উন্ড, অ্যান্ড আফটার ডিব্রাইভমেন্ট উই নিড টু রেগুলার ড্রেসিং, and we need to use prophylactic antibiotics, and going to be healing, then we need skin grafting or flap cover to close the wound. পাশাপাশি আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে কি, আমাদেরকে প্রেশার অফলোড করতে হবে, অর্থাৎ যেখানে যদি কোনো প্রেশার জোন সৃষ্টি হয়ে থাকে তাহলে প্রেশার জোনটা থেকে আমাদের পাটাকে রিলিভ করতে হবে। তো সেখানে কি হবে, বাই মিনস অফ টোটাল কাস্ট করা যেতে পারে, অথবা রিমুভেবল টোটাল কন্ট্যাক্ট স্প্লিন দেওয়া যেতে পারে। এটা করে হবে কি, পাটাকে যদি পায়ের যে আলসার বেয়ারিং এরিয়াটা যেন সারফেসের সাথে কন্ট্যাক্টে না আসে, তাহলে সেইটুকু করতে পারলে পেশেন্ট মুভ করতে পারবে এবং সেখানে তার ড্যামেজ হওয়ার চান্সটা কম থাকবে। ইভেন কাস্ট বুটও পাওয়া যেতে পারে, সেখানে বিভিন্ন টাইপের ডিভাইস আছে যেগুলো পড়লে আমরা মুভমেন্ট করতে পারবো, বাট ওই আলসার বেয়ারিং এরিয়াটা একটা প্রেশারটাকে আমরা রিলিফ করতে পারবো। আর যদি ওয়াগনার্স গ্রেড 3 থেকে থাকে, দ্যাট ইজ ডিপ ইনফেকশান অর অ্যাবসেস ফর্মেশন, তো আর অস্টিওমাইলিটিস হয়ে যেয়ে থাকে, তাহলে সেখানে আমাদের কি করতে হবে, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ দিতে হবে, সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট করতে হবে, উন্ড ইরিগেশন উইথ অ্যান্টিবায়োটিক সলিউশনস করতে হবে,
যদি অস্টিওপোরোসিস থাকে সেখানে সিকোস্টেক্টমি করতে হবে অ্যান্ড আদার মেজার্স অ্যাজ অ্যাবভ, আগে যেগুলো অগনার্স গ্রেড 2 অ্যান্ড 3-তে আছে সেগুলো আমাদেরকে করতে হবে। যদি অগনার্স গ্রেড 4 হয়ে থাকে, দ্যাট ইজ যদি এটা অগনার্স গ্রেড 4-এ আছে কি, যদি আলসারটা 4 ফুটে হয়ে থাকে, তাহলে 4 ফুট যদি গ্যাংগ্রিন হয়ে যেয়ে থাকে তাহলে কনজারভেটিভ অ্যাম্পুটেশন করা যেতে পারে অ্যান্ড রিভাস্কুলারাইজেশন প্রসিডিওরও আমরা অ্যাপ্লাই করতে পারি। যে অ্যাম্পুটেশনটা করে যদি রিভাস্কুলারাইজেশনটা করে দেই তাহলে আমাদের কিছুটা অংশ লিম্ব স্যালভেজ হবে। এবং আমাদের ক্ষেত্রে 2 স্টেজ অ্যাম্পুটেশন ইজ রিকমেন্ডেড, অর্থাৎ প্রথমে আগে ডেড অংশগুলো ফেলে দিতে হবে, তারপরে রিভাস্কুলারাইজেশন করতে হবে, এরপরেও যদি আরও কিছু ডেড থাকে সেটুকুকেও আমাদের বাদ দিতে হবে। ইট ইজ কল্ড 2 স্টেজ অ্যাম্পুটেশন। অ্যান্ড অগনার্স গ্রেড 5 যদি হয়ে থাকে, where gangrene involve the major portion of the foot or hind foot. অগনার্স গ্রেড 4-এ আমরা পেলাম যে গ্যাংগ্রিন হচ্ছে 4 ফুট মানে পায়ের আঙ্গুলের দিকে, আর এখানে যদি হচ্ছে পিছনের দিকে হচ্ছে, দ্যাট ইজ গ্যাংগ্রিন ইনভলভ দ্য মেজর পোর্শন অফ দি ফুট অর হাইন্ড ফুট, সেক্ষেত্রে আমরা কী করণীয় আছে, নো কনজারভেটিভ অ্যাম্পুটেশন ইজ পসিবল, এখানে কোনো কনজারভেটিভ অ্যাম্পুটেশনের কোনো সুযোগ নাই। মেজর অ্যাম্পুটেশন শুড বি অফার্ড, দ্যাট ইজ below knee amputation is the choice of treatment and knee should be preserved as much as possible, অর্থাৎ নির কাছাকাছি নিকটাকে প্রিজার্ভ করে বিলো নি অ্যাম্পুটেশন ছাড়া এক্ষেত্রে যে অগনার্স গ্রেড 5 পর্যন্ত যদি আলসার চলে যেয়ে থাকে তো নো আদার অল্টারনেটিভ আদার দেন বিলো নি অ্যাম্পুটেশন। এর বাইরেও আরেকটু কথা আমি বলে শেষ করছি যে অ্যাম্পুটেশনটা যদি অগনার্স গ্রেড 5 পর্যন্ত নাও আসে, তার বাইরেও কিছু কিছু কন্ডিশন ডায়াবেটিক ফুটে আসতে পারে, যেক্ষেত্রে আমাদের অ্যাম্পুটেশনটার ইন্ডিকেশান রয়ে গেছে। সেগুলো কি, যদি ইস্কেমিক রেস্ট পেইন দ্যাট ক্যান নট বি ম্যানেজড বাই অ্যানালজেসিক্স অর রিভাস্কুলারাইজেশন, পেশেন্টকে হয়তো আমরা রিভাস্কুলারাইজেশন করে তখন দেখছি যে না উনটা ভালো আছে বা অ্যানালজেসিক ইউজ করছে, কিন্তু কিছু পরে যদি তার পেইন ডেভেলপ করে এবং পেইনটা যদি কোনো কিছুতেই না কমে, সেক্ষেত্রে উই হ্যাভ দি অপশন ফর অ্যাম্পুটেশন। আরেকটা কি আছে, লাইফ থ্রেটেনিং ফুড ইনফেকশান, অ্যাজ ফর এক্সাম্পল যদি গ্যাস গ্যাংগ্রিন তৈরি হয়ে যেয়ে থাকে, ইট ইজ এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, অ্যাম্পুটেশন ইজ ম্যান্ডেটরি দেয়ার। আরেকটা হতে পারে কি, সিভিয়ার ফুড ডিস্ট্রাকশান, যদি ফুডটা খুব ম্যাসিভলি ডিস্ট্রাকশান হয়ে যেয়ে থাকে, সেখানে উই হ্যাভ দি অপশান ফর অ্যাম্পুটেশান। অ্যান্ড এ নন হিলিং আলসার দ্যাট ইজ অ্যাকম্পানিড বাই এ হায়ার বার্ডেন অফ দি ডিজিজ, যদি দেখা যাচ্ছে যে পেশেন্টটা নন হিলিং আলসার হচ্ছে বাট পেশেন্টের ট্রিটমেন্ট কস্টটা পেশেন্টের জন্য খুব বার্ডেন হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে অ্যাম্পুটেশন করে তার ট্রিটমেন্ট টাইম পিরিয়ড কস্ট সবই কমানোর সুযোগ রয়ে গেছে। অ্যান্ড যদি দেখি আমরা যে আলসারটা কোনো ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হচ্ছে, দেন উই হ্যাভ দি অনলি অপশন ফর অ্যাম্পুটেশন। নাও দিস ইজ মাচ অ্যাবাউট দি diabetic food and its management. Hopefully you will get benefit from my discussion, and if you get benefit I will be happy. So this is I am ending here now. Thank you my students, thank you.